বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল। আমার ডানে রয়েছেন প্রাক্তন ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। অধ্যাপিকা অপু উকিল, অনেকেই এখন মনে করছেন যে দেশ এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সংকট থেকে উত্তরণের জন্য একটা জাতীয় সংলাপ হওয়া দরকার, একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার। তো আপনার কাছে কি মনে হয় যে এই আকাঙ্ক্ষাটা কতটা যৌক্তিক বা কতটা প্রয়োজনীয়? আমি মনে করি যে এই মুহূর্তে জাতীয় সংলাপের যে কথাটি এসেছে সেটি একটি প্রেক্ষাপট থেকে এসেছে। গত 1.5 মাস আগে আমাদের রাজনৈতিক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গেলেন, তিনি একটি সমাবেশে বাংলাদেশে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে আমরা একটি জাতীয় সংলাপ চাই। তিনি সংলাপের আহ্বানটি জানিয়েছেন। তারপরে বাংলাদেশের বিএনপির নেতারা, বিশেষ করে বিএনপির ব্রিফিং যারা করেন তাদের মধ্য থেকে এই কথাটি এসেছে যে আমরা জাতীয় সংলাপ চাই। কিন্তু তার আগে যদি চাই, জাতীয় সংলাপ করবার জন্য তারা যে পরিবেশটি তৈরি করেছেন সেই পরিবেশটি হলো, প্রথমেই লন্ডনে যাবার পরে বেগম খালেদা জিয়া 2 জন মানুষকে, বিদেশিকে হত্যা করা হয়েছে। তারপরে এর আগে পরে আমরা জানি যে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা তারা আসেন নাই, ক্রিকেট টিম তারা আসেন নাই এবং তাজিয়া মিছিলে হামলা করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে এবং গোয়েন্দা রিপোর্টে আসছিল যে কোনো জায়গায় হামলার পরিকল্পনা করা হতে পারে, আমাদের এয়ারপোর্টগুলোতে হামলা হতে পারে, তাদেরকে জিম্মি করা, বিমান জিম্মি করা হতে পারে। বিভিন্ন এই নাশকতার পরিকল্পনাগুলো আমাদের আসছিল বিএনপি নেত্রী লন্ডনে যাবার পরে। এবং যখন উনি ওখানে গেলেন এবং এই ঘটনাগুলো ঘটছিল, তখন বিএনপি থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটিয়েছে আইএস, অর্থাৎ এই যে 2 জন বিদেশিকে হত্যা করা হলো এদের সঙ্গে আইএস সম্পৃক্ত, এবং একটি ওয়েবসাইট থেকে এইরকম একটি কথা বলানোরও চেষ্টা করা হয়েছে। এবং এটির সঙ্গে যারা স্বাধীনতাকামী মানুষ কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিংবা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বা আমরা বলি যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই যে জাতীয় সংলাপের কথাটি বলা হয়েছে, এই জাতীয় সংলাপের কথাটি বলবার জন্য, একটি প্রেক্ষাপট তৈরি করবার জন্য এই কাজগুলো সুকৌশলে বিএনপি এবং জামাত মিলে করেছে। এখানে বিএনপি অর্থ এবং পরিকল্পনা দিয়ে সহযোগিতা করেছে, জামাত বাংলাদেশের থেকে সেটি বাস্তবায়ন করেছে। এই কারণেই জাতীয় সংলাপের যে কথাটি এখানে এসেছে সেটির কোনো বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে কোনো প্রয়োজন নেই। কারণ একটি জাতীয় সংলাপের জন্য তখনই কোনো একটি দেশে প্রয়োজন হয় যখন সেই দেশটি কোনো একটি ক্রান্তিকাল অতিক্রম করে। বাংলাদেশের এমন কোনো ক্রান্তিকাল অতিক্রম করছে না, বা বাংলাদেশের মানুষ এমন কোনো নিরাপত্তাহীনতায় ভুগছে না, এমন দুর্ভিক্ষ কিংবা এমন কোনো বিপদ সংকেতের মধ্যে বাংলাদেশ নাই যে এখন জাতীয় নিরাপত্তা বা জাতীয় একটি সংলাপের মধ্য দিয়ে বিএনপি জামাতকে নিয়ে সরকারের আওয়ামী লীগ একটি জাতীয় সংলাপ করে এই সমাধান করবার জন্য একটি জাতীয় সংলাপ আহ্বান করা যেতে পারে। আর জাতীয় সংলাপ করবার জন্য যে জাতীয় আমাদের সমস্যাগুলো আছে, সেই জাতীয় সমস্যাগুলোর মধ্যে বিএনপি জামাত জাতীয় সমস্যাগুলো সমাধান করবার জন্য তাদের কোনো সদিচ্ছা আমরা লক্ষ্য করছি না, বরং দেখছি জাতীয় সমস্যাগুলোকে তারা জিয়ে রাখতে চাচ্ছে, তারা সমর্থন দিচ্ছে। তাদের জাতীয় সমস্যা সরকার সমাধান করতে চাচ্ছে বলেই তারা এই কাজগুলো করছে। অর্থাৎ জাতীয় সমস্যা বলতে আমরা যুদ্ধাপরাধীদের বিচার কার্য 17 তারিখে সাকা চৌধুরী এবং মুজাহিদের যে রায়টি আসছে, সেই রায়টিও একটি প্রেক্ষাপট এই ঘোলাটে পরিবেশটি তৈরি করার জন্য। কারণ এখানে আইএসআইও জড়িত আছে এই পরিবেশটিকে তৈরি করবার জন্য, এবং অর্থ যোগানদাতা, অস্ত্রের যোগানদাতা হিসেবে আইএস এখানে জড়িত আছে। যেহেতু পাকিস্তান থেকে সালাউদ্দিন কাদেরের
সাক্ষী হিসেবে এখানে এসে তাকে সাক্ষী দেবার জন্য মানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত আছে এই কারণে যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মুক্ত করবার জন্য পাকিস্তান থেকে এসে সাক্ষী দেবার জন্য তারা প্রস্তাবনা পাঠিয়েছিল। মানে আন্তর্জাতিক, আমরা যেহেতু বলছি যে আন্তর্জাতিক চক্র এবং আমাদের দেশীয় চক্র দুটি মিলেই এই কাজগুলো করছে এবং সেই চক্রটির মধ্যে আইএসআই সম্পৃক্ত এবং তারা চাচ্ছে যে এই যুদ্ধাপরাধীদের বিচার কার্যটিকে নস্যাৎ করবার জন্য এইরকম একটি কর্মকাণ্ড তারা করতে চেয়েছিল এবং জনগণের মধ্যে ভীতি সঞ্চার করতে চেয়েছিল। এই যুদ্ধাপরাধীদের যে বিষয়টি, এটি একটি আমাদের জাতীয় ইস্যু। এই যুদ্ধাপরাধী বিচার কার্যটি আমাদের জাতীয় ইস্যু, এটিকে জিয়ে রাখতে চাই বিএনপি, এটির পক্ষে অবস্থান নিয়েছে। তারা যদি বলতো যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, তাহলে অবশ্যই জাতীয় সংলাপের প্রয়োজন হতো না, এমনি এমনি আমরা সকলে মিলেমিশে দেশকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য একটি প্রেক্ষাপট তৈরি করতে পারতাম। তারা যদি বলতো আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই, আজকে যখন পুলিশ হত্যা করছে তখন বিএনপি থেকে কোনো স্টেটমেন্ট দিচ্ছে না যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করা হচ্ছে, যারা হত্যা করছে তাদেরকে নিন্দা জানাই, তাদের বিরুদ্ধে আমরা আছি, এই স্টেটমেন্ট আমরা বিএনপি থেকে দেখছি না। বরং বিএনপি থেকে উল্লাস প্রকাশ করা হয়, বিএনপি থেকে বলা হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর 3 জন পালিয়ে গেল কেন, তারা কেন তাদেরকে ধরল না, তাদেরকে ব্যঙ্গ করা হয় পুলিশ বাহিনীকে নিয়ে। পুলিশ বাহিনীকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টিকে নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করছে। তাজিয়া মিছিলে যে বোমা হামলা হলো, গ্রেনেড হামলা হলো, সেখানে আমরা দেখলাম যে ওই যে পুলিশ হত্যা করলো, যারা পুলিশ হত্যা করতে একজনকে হত্যা করলো এবং সেখান থেকে দুজনের মধ্যে একজনকে যে গ্রেপ্তার করলো জনগণ এবং পুলিশ বাহিনী মিলে, সেখানে একজনকে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ছেলেটি, তার বাড়ি আদমদিঘি বগুড়া, সে শিবিরের সাথী, শিবিরের কর্মী এবং তার পদবি হচ্ছে সাথী। সে তার স্টেটমেন্ট অনুযায়ী কামরঙ্গীচর থেকে 5টি গ্রেনেড, হাত বোমা বা গ্রেনেড যেটা পাওয়া গেল, সেই গ্রেনেডের সঙ্গে তাজিয়া মিছিলের গ্রেনেডের হুবহু মিল ছিল। এতে প্রমাণিত হয় যে শিবির বা জামাত এই তাজিয়া মিছিলের গ্রেনেডের সঙ্গে জড়িত, বোমা পুলিশ হত্যার সঙ্গে জড়িত এবং এর সঙ্গে বিএনপি জামাতের আতাত রয়েছে। বিএনপি এই পরিকল্পনার সঙ্গে জড়িত এবং জামাত শিবির এই কাজগুলো করছে। অর্থাৎ এই জাতীয় সংলাপের পেছনে তাদের এই হত্যা দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে তারা সংলাপের নামে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করতে চাচ্ছে। কাজে এটিকে না বলে আমরা মনে করি বিএনপি জামাত যেন এই পরিবেশটি তৈরি করতে না পারে। তারা আজকে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে আগেই চলে গিয়েছে তারেক জিয়া, বিএনপির নেতাকর্মীরা আজ নেতৃত্ববিহীন অবস্থায় আছে, ওখানে গিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, জেহাদ ঘোষণা করেছে। আমরা চাইবো ওইখানে দেশে গিয়ে, লন্ডনে গিয়ে তারা এই কাজগুলো না করে বাংলাদেশে এসে গণতন্ত্রের পথে যে নেতৃত্ব, সেই নেতৃত্ব দেখ এবং গণতন্ত্রের পথে যে দল পরিচালনা করবার কৌশল, সেই কৌশলে ফিরে এসে 19-এর যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য দলকে তারা সুসংগঠিত করুক। সামনে যে আমাদের সিটি বা আমাদের তৃণমূলের যে আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচন আছে, সেই নির্বাচনগুলিতে তারা অংশগ্রহণ করুক। আপনি মনে করেন যে সংলাপের কোনো প্রয়োজন নেই বা এই ইস্যু নিয়ে জাতীয় ঐক্যের কোনো প্রয়োজন নেই। মিস্টার হাবিবুর রহমান হাবিব, যে দেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ যতই বলুক যে দেশে কোনো সমস্যা নেই, দেশের মানুষের ভিতরে কোনো সমস্যা নেই, মানুষ আতঙ্কগ্রস্ত না, আসলে কি তাই যদি হতো তো এই সরকারের তথ্যমন্ত্রী, যিনি প্রতিনিয়ত সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, যিনি প্রতিনিয়ত বেগম খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসী বলে কথা বলে, পেট্রোল বোমা দিয়ে মানুষ মারার কথা বলে, যদি একসময় উনি নিজেই এই সমস্ত সন্ত্রাসের জনক ছিলেন, একসময় উনি সেই গণবাহিনী সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তো উনিও সেদিন টিপন মারা যাওয়ার পর ফয়সাল আরেফিন দীপন মারা যাওয়ার পর উনি সাংবাদিকদের সামনে বলে বসলেন যে আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছি। তো এখন দেশের যদি তথ্যমন্ত্রী এত বড় একজন নিজে ব্যক্তিত্ব অত্যন্ত সাহসী পুরুষ বলে আমরা জানি, যেহেতু একসময় উনি গণবাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন, মুক্তিযুদ্ধ অবশ্যই উনি, তো উনি এই কথা বললেন। প্রধানমন্ত্রী বললেন সাংবাদিক সম্মেলনে সম্ভবত যে আমি বাংলাদেশের সবচেয়ে প্রধান টার্গেট পয়েন্টে আমি আছি। এই যে কথাগুলি বলছে, এই বলার মধ্যে দিয়ে প্রমাণ হয় কি, মধ্যে প্রমাণ হয় যে দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।
আর যে জিনিসটি বারবার বলা হয় দুজন বিদেশি হত্যাকে কেন্দ্র করে বিএনপির উপরে যে দায়ভারটা চাপানোর চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে, মানে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তখন প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন, আমেরিকাতে ছিলেন এবং বিরোধী দলের নেত্রী উনি লন্ডনে ছিলেন। উনি সরকার প্রধান হয়ে বলে ফেললেন যে বেগম খালেদা লন্ডনে বসে বিদেশিদের হত্যা করা শুরু করেছে, বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশের মানুষকে হত্যা করতো, আর লন্ডনে বসে এখন বিদেশি হত্যা করার উনি নির্দেশ দিচ্ছেন। তো বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ এসছে, আপনি যদি এটা পড়েন, যারা পড়েছে তা নিশ্চয়ই বলবে, ফ্রান্সে হামলার যে ঘোষণা, এই ফ্রান্সে হামলা যে আইএস বা এরা আল কায়দার সাবেক যারা যে ফ্রান্সে আক্রমণ করার জন্য তারা বলার পরে শুধু ফ্রান্স না, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, তাদের কথা হলো যে ঘোষণা ফ্রান্সে শুধু না, মানে বিদেশিদের উপরে যেখানে তারা তাদের সুযোগ পাবে বিদেশিদেরকে তারা হত্যা করার জন্য আল কায়দার পক্ষ থেকে একটা আহ্বান জানিয়েছিল। আল কায়দা ফ্রান্সে সুনির্দিষ্ট করে বলেছেন, বাদ বাকি তাদের অর্গানাইজেশন যে কোনো জায়গায় পৃথিবীর। সেই কারণেই কিন্তু তারা বলেছিল এই কয়টি রাষ্ট্র যে বাংলাদেশে তাদের যারা এখানে লোকজন আছে কূটনীতিক এবং বিভিন্ন যারা ট্যুরিস্ট, তাদেরকে বলেছিল যে আপনার নিরাপদ অবস্থান থাকেন অথবা এখানে নিরাপত্তা ঝুঁকি আছে। এটা কিন্তু এই বিএনপি, খালেদা জিয়া, শেখ হাসিনার ব্যাপার না, কিন্তু এটা ঘোষণাটা কিন্তু সিরিয়াস। সে কিন্তু আইএসের থেকে, আইএসের পক্ষ থেকে, আইএসএ যখন এবং মালিতে যখন 2013 সালে যখন হামলা হলো, তারপরে মালিতে ফ্রান্স যেভাবে সেখানে তার 10,000 সেনাবাহিনীর সদস্য সেখানে উপস্থিত আছে, একাই মনে করলো যে সে সেখানে মালিতে সেই সন্ত্রাস বা ওখানকার জঙ্গিদের দমন করবে। এই সব মিলে আজকে যে সারা পৃথিবী ধরেন 60টি দেশ মিলে আজকে আইএসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি আইএসের পক্ষে কথা বলছি না, আমি বলতে চাই তাদের যে রাজনীতি। ফ্রান্সের রাষ্ট্র প্রেসিডেন্ট তো বলেই ফেলেছে, তারা তো বললো যে তার আইএস এটা করেছে। আমাদের এখানে দীর্ঘদিন ধরে টকশো আমরা শুনি বা যারা আমরা বলি, তা আমরা এখানে বলি যে সিরিয়ার সাথে ইরাকের ওখানে যেটা আইএসের যে দখলে যে সমস্ত অঞ্চলগুলি আছে তাদের যে সাংগঠনিক কাঠামো, আর বাংলাদেশে আইএসের কোনো সাংগঠনিক কাঠামো নেই। আজকে ফ্রান্সে কি সাংগঠনিক কাঠামো আইএসের আছে, জার্মানিতে আছে, কোথাও নেই। আমরা বারবার বলার চেষ্টা করছি যে আইএস, এই সরকার কিন্তু বহুদিন ধরে বলে আসছে যে বাংলাদেশে জঙ্গিবাদ 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 এবং বিএনপি জামাত জঙ্গিবাদ এইভাবে বলতো। তবে অধ্যাপিকা উপুকিল কিন্তু আইএস এর চেয়ে জোর দিয়েছেন আইএসআই এর উপরে। এখন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার, এখন তো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কিন্তু সারা পৃথিবীব্যাপী কিন্তু না, উনি বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ব্যাপারে আমি বলবো, উনি যে কথাটা বলতে চাচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদের রায়ের ব্যাপারকে নিয়ে, তো এটা আমরা সবাই জানি যে সালাউদ্দিন কাদের চৌধুরী আর মুজাহিদের যে রায়, সেটা তো অলরেডি সরকার তাদের বিরুদ্ধে যে রায় হওয়ার দরকার হয়ে গেছে। এই ছাপা সাক্ষী তো দেওয়া তারা সুযোগ পায়নি। এখন বলছে পাকিস্তানের তারা দিতে আসছে, পাকিস্তান বাংলাদেশে একজন বর্তমান বিচারপতি, রানিং বিচারপতি এবং তার মা দিতে চেয়েছিল, সালমান ইব্রাহিম দিতে চেয়েছিল, দেওয়া হয়নি। সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে আমি এটুকু বলতে চাই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যারা সাক্ষী দিতে চেয়েছিল তাদের সবাইকে কিন্তু সাক্ষী দেওয়া হয়নি। আমি বিচার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তারপরে বলি যে দেলার হোসেন সাইদির যে সাক্ষী, সেই সাক্ষী তার বিপক্ষে দিতে আসার পরে যখন সুরঞ্জন বালি, তাকে কিন্তু এই প্রকাশ্য কোর্ট থেকে তাকে নিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এটা বহু ঘটনা বাংলাদেশে এবং বহুবার এটা নিয়ে আলোচনা হয়েছে। তো এখন ঘুরে ফিরে বিএনপি কি দেশের শত্রু? অবশ্যই দেশের শত্রু না। হ্যাঁ, আজকে যে কথাটি সরকার বলার চেষ্টা করতেছে এবং তারা জোর দিয়ে যেটা বলতেছে, আমি যদি প্রশ্ন করি যে আপনাদের ভিত্তিটা কি, আপনারা এই দেশের কি, আপনারা এই দেশে কি আপনার মালিক? এই দেশের জনগণ আপনার প্রতিনিধি? আপনার দেশের মালিকও না, আপনার দেশের প্রতিনিধিও না। কারণ 300 আসনের সদস্য সংসদের 300 আসনের মধ্যে আপনার 153টা বিনা ভোটে নির্বাচিত, বিনা নির্বাচনে আপনারা সংসদ সদস্য হয়েছেন এবং মন্ত্রী পরিষদ। আপনারা একটা আসনে যদি আর ভোট না পড়তো, একটা সংসদ সদস্য নির্বাচিত না হলে কিন্তু সরকার গঠন করার সেই ব্যবস্থা আপনারা করেছিলেন। এটা পৃথিবীর কোনো দেশের সাথে তুলনা করা চলবে না। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের তুলনা করেন, কিন্তু বাংলাদেশের এই সাথে কার তুলনা হবে? কথায় কথায় আপনারা যে কথাগুলি বিএনপির ঘাড়ের উপর আপনারা চাপাতে চান, এইগুলি না করে আমি বলি বাংলাদেশের সমস্যা কিন্তু বিদ্যমান। সমস্যা আপনার চোখে দেখছেন না, কিন্তু সমস্যা বিদ্যমান। কোথায় সমস্যা নেই বলেন তো? কোন সেক্টরটা সুন্দরভাবে চলতেছে? আজকে প্রশাসন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আজকে যেভাবে ঘুষ, দুর্নীতি, অন্যায়, লুটপাট হচ্ছে, আজকে যদি আমরা একটা জায়গায় আপনাকে দেখায়, এই একটা জিনিসের উত্তর সারা ইমেলে দিতে পারবে না। মানে এটা আমি কি বলবো, এইটা আজকে যে এই একটা ডিপার্টমেন্ট, একটা মন্ত্রণালয়ের কথা যদি আমি আপনাকে দেখাই, এই যে এর যে এতে আপনার কি বলে মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের যে দুর্নীতিটা,
এটা পড়লে মানুষ তো শিওর উঠবে। এইভাবে প্রতিটা সেক্টরে আজকে আপনার দুর্নীতির এই যে অভিযোগের পাহাড়। এই যে দুর্নীতিতে এত দুর্নীতি করে, মানে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি করে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর অবস্থায় ফেলে দিয়ে আজকে যদি আপনারা বলেন দেশে কোনো সংকট আসছে না, আজকে বিএনপিকে আপনাকে সংলাপে আসতেই হবে, বসতে হবে। আজকে আপনি বলবেন সংলাপে বসবেন না, জোর করে থাকবেন কতদিন? ওনারা যেটি বলছেন, ওনাদের ভাষায় যেটি সেটি হচ্ছে যে আপনারা গণতান্ত্রিক রাজনীতি করছেন। আমরা গণতান্ত্রিক রাজনীতি, আমরা জ্বালাও-পোড়াও রাজনীতি না, করছেন। জ্বালাপোড়া রাজনীতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তো সংলাপ হতে পারে না, সেটি বোঝাতে চাইছেন। আমি একটু আপনাকে বলি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। আপনি বলেন, আমি একটা চ্যালেঞ্জের দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে ঢাকাতে যে এই গুলশানে যে ঘটনাটি ঘটলো, তাহলে সিজারে যে ঘটনা ঘটলো, এখন বিএনপি এবং বিএনপি নেতা কর্মীদের কথা বলবো, বিএনপি কর্মীদের কথা বলবো, আদার্স কথা যে যাদের উপর আমরা চাপা দিই তাদেরও যদি বলে, আজকে বিএনপি নেতা কর্মী ঘরে থাকতে পারে না। আজকে হাজার হাজার কর্মী আপনি দেখেন প্রতিদিন 500, 700, 1000 প্রতিদিন এদেরকে কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং গ্রেপ্তার করা হচ্ছে কাদের জানেন? আমার শুনে আমি আজকে মানে কি বলবো, আমি এই জিনিসগুলি যদি বাংলাদেশের মানুষ যদি একসময় বুঝে, তো তখন কি পরিণতি যাবে আপনি জানেন? যাদের বিরুদ্ধে মামলা আছে, মিথ্যা মামলা, বহু লোকের নামে আছে, তারা ঘর ছাড়া। এর ভিতরে কয়েকটা ছেলে যায়, শহীদুল ইসলাম, ওহিদুল ইসলাম, এরা 2 ভাই, এরা আধা পাগলা। এদের বাবার নাম আব্দুল সাত্তার, তারপর শাহাদুল ইসলাম, বাবার নাম আব্দুল হামিদ, এরকম আর কি অনেক লোককে, এই যে শত শত লোককে আপনি ধরে নিয়ে আসতে, আপনি বিশ্বাস করেন, আপনি একটা খুব ভালো একটা অনুষ্ঠান আপনার পরিচালনা করেন, আপনার কোনো লোক দিয়ে আপনার এই চ্যানেল আয়ের পক্ষ থেকে আপনি দেখেন, এই যে যত লোককে প্রতিদিন ধরে, এরা কি দোষী লোক সবাই? একেবারে নিরপরাধ মানুষকে ধরে ধরে আজকে জেলখানা ভরতেছে এবং ভরে এখানে একটা বাণিজ্য। কাজে অভিযোগটা ঠিক নয়। হ্যাঁ, যে অভিযোগ বিএনপির বিরুদ্ধে করা হচ্ছে ঠিক না, অবশ্যই ঠিক নেই। বিএনপি এই করার যোগ্যতা রাখে না। তারা মামলা মকদ্দমায় তারা জর্জরিত। বিএনপি ওরা ঘরে থাকে না, ওরা মোটরসাইকেল, একটা মোটরসাইকেল 3 জন ওঠার ক্ষমতা বিএনপির দেন। তো সাধারণ 3টা ছেলেকে দেন, তোমাকে 50,000 টাকা দেবো, তুমি গুলিস্তান থেকে তুমি গুলশান পর্যন্ত যাবে, তোমাকে 50,000 টাকা দেবো, 3 জন এক মোটরসাইকেলে যাও। ও জোর করে দিলেও যাবে না, কারণ জানে 3 জন গেলে মোটরসাইকেল ধরবে। আমি হাবিব ভাই তথ্যমন্ত্রীকে দিয়ে শুরু করেছেন, ওখান থেকে একটু শুরু করি। তথ্যমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী যে কথাটি বলেছিলেন ওই সময় যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আসলে যখন একটি বোম্বিং হয় বা ক্লিং করে, যেমন ফ্রান্সে এটি করেছে, আমরা বিশ্বব্যাপী সবাই কিন্তু একটি নিরাপত্তাহীনতায় ভুগছে। যে আইএস হয়তো বিশ্বব্যাপী তাদের এই ধরনের একটি কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, চতুর্থ বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, এরকম একটি শঙ্কা আমাদের মধ্যে কাজ করে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। যখন তাজিয়া মিছিল বোম্বিং হলো, আমরা মনে করতেই পারি যে এরকম একটি হতে পারে, এবং সেটি কার মদতে হয়েছে সেটি তো পরে বিচার বিশ্লেষণ, কিন্তু ভয় ভীতিটা আমাদের কাজ করতেই পারে। আর ফ্রান্সে যখন এইরকম রক্তক্ষয়ী এই সংঘর্ষটি মানুষ হত্যা করা হলো, তখন ফ্রান্সের লোকজনকে দেখা গেছে যে তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেটিকে সকলে দরজা খুলে দিয়েছে, সকলে এগিয়ে এসেছে কাজ করবার জন্য, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে, রাজনীতির ঊর্ধ্বে উঠে। সেখানে কিন্তু কেউ বলে নাই যে ফ্রান্সে গণতন্ত্র নাই কিংবা ফ্রান্সের নির্বাচনটা সঠিক ছিল না। বাংলাদেশে হলে প্রথমে এই কথাটা উঠে আসতো যে ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। যেমন আমাদের এই যে একটি পুলিশ হত্যা হয়েছে, বা আমরা টকশোতে শুনেছি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই হত্যাগুলো হতো না বা এইরকম হতো না, আমাদের গণতন্ত্র নাই, আমাদের 155 বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছে। এখন ফ্রান্সের বেলায় আমরা কি বলবে বিএনপি পক্ষ থেকে জানি না। তো এই কথাগুলো আসলে কথার জন্যই কথা, এটা বলার জন্য বলা। আর সাংগঠনিক কাঠামো আইএসের যেটা হাবিব ভাই বললেন যে বাংলাদেশে আইএসের সাংগঠনিক কাঠামো আছে, এটা বলবার হয়তো মানে যেটা বোঝাতে চাইলেন যে আইএস আছে কি নাই, সেই না সেটা বলেন নাই, যে আইএস আছে কি নাই সেই তর্কের ক্ষেত্রে আপনি এটা বোঝাতে চেষ্টা করেছেন যে ফ্রান্সে এটা ঘটলো কেমন করে। আমি একটু এটা ডিটেলসটা একটু এভাবে বলবো যে কিউবার সাবেক প্রখ্যাত নেতা ফিদেল কাস্ট্রো কিন্তু সম্প্রতি তার একটি প্রবন্ধে লিখেছেন। তিনি বলেছেন যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন সিনেটর ম্যাককেইন ষড়যন্ত্র করে আইএস গঠন করেছে, এবং বারাক ওবামা সম্প্রতি তার নিউজ
ভাইস নিউজকে দেওয়া এক বক্তব্যে বলেছেন যে জর্জ ডব্লিউ বুশ যখন ইরাক আক্রমণ করলো তখন অনিচ্ছাকৃতভাবে এই আইএস তৈরি হয়েছে। আর সিরিয়ার আসাদকে তার বিদ্রোহী গ্রুপকে যে অস্ত্র দেওয়া হয় সেটিও কিন্তু আইএসের কাছে যাচ্ছে। এখন ওইখান থেকে যদি আমরা আমাদের এইদিকে চলে আসি, মধ্যপ্রাচ্যের যে জঙ্গি সংগঠনগুলো, যতগুলো জঙ্গি সংগঠন আছে, সেই জঙ্গি সংগঠনগুলো সমস্ত জঙ্গি সংগঠনগুলো তৈরি হয়েছে সিআইএ এবং আইএসআই এর প্রত্যক্ষ সহযোগিতায়, মদদে এবং তাদের অর্থ এবং অস্ত্র দিয়ে। এখন সেই মধ্যপ্রাচ্যের যে জঙ্গি সংগঠনগুলো, তাদেরকে যদি পৃষ্ঠপোষকতা আইএসআই করে, আর বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলো, সেই বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর লালন পালন ধারক বাহক হচ্ছে আইএসআই। সেটা আমরা কখন দেখেছি? আমরা দেখেছি ৭৫-এর পরে প্রতিশোধ নেবার জন্য, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যখন পরাজয় বরণ করলো পাকিস্তান, তখন সেই প্রতিশোধ নেবার জন্য জাতির জনকের হত্যার পরে আইএসআই তখন আবার মাঠে নামালো কাদের? সেই যুদ্ধ অপরাধীদের দিয়ে দল গঠন করবার নাম করে বাংলাদেশের মাঠে নামিয়ে প্রতিশোধ নেবার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে তারা আবার মাথার চারা দিয়ে উঠেছিল। সেটির একটি মাত্র প্রমাণ হলো আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামে আইএসআই ইন্ডিয়ান বিচ্ছিন্নতাবাদীদেরকে প্রশিক্ষণ, জঙ্গি প্রশিক্ষণ, অর্থ, অস্ত্র দিয়ে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেবার সরকারকে, আইএসআই এর কথা মতো বাংলাদেশে তৎকালীন সরকার, বিএনপি সরকার, এই যে অনুপ সাটিয়ারকে হস্তান্তর করা হলো, সেই অনুপ সাটিয়া তখন বাংলাদেশে ব্যবসা, পরেশ বড়ুয়া হাওয়া ভবনের 1 নম্বর এজেন্ট, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কাজ কারবার করবার অনুমতি তখন এই আইএসআই সহযোগিতা করেছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে, বাংলাদেশকে সরকারকে সঙ্গে নিয়ে। অর্থাৎ আইএসআই এর সেই সহযোগী সংগঠনগুলোই, জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশে হয়তো আজকে আইএস এর রূপ ধারণ করেছে। এখন সেটিকে আপনি যদি আইএস বলতে পারেন, আজকে বাংলাদেশের যেই জঙ্গি সংগঠনগুলো, সেটা যদি ফ্রেম হয় আইএসআই, সেটা আমরা বলতে পারি। আল কায়দার ফ্রেম যদি আইএসআই হয়, সেই আইএস আজকে বাংলাদেশে যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো আছে, বা লিবিয়ার ট্রেনিং নিয়ে আসা বাংলাদেশের যে তরুণরা আজকে যারা জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত, যারা আজকে এই পেট্রোল বোমা দিয়ে, আগুন দিয়ে যে মানুষ মারলো বিগত আন্দোলনগুলোতে বিএনপির নেতৃত্বে, সেটি যদি হয়, হতে পারে। তারা কি করেছে? তারা কিছুই করতে পারে নাই করে বিএনপি নামক দলটিকে যে কোন দিকে নিয়ে গেছে তার একটি প্রমাণ হলো, দেখেন কিছুদিন আগে আমেরিকাতে লুইসিয়ানা অঙ্গরাজ্যে বিএনপির 10 জন নেতা কর্মী সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে। বিচারক তাদেরকে বলেছে যে ওই স্টেটে বিএনপির সংগঠনটি 3য় শ্রেণীর একটি টেরোরিস্ট সংগঠন হিসেবে লিপিবদ্ধ, কাজে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না। অর্থাৎ বিএনপির দলটি একটি দিনে দিনে এদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়াতে সংগঠন একটি টেরোরিস্ট সংগঠনে পরিণত হচ্ছে। আগে ছিল শিবির বিএনপির আমেরিকাতে, এখন হচ্ছে বিএনপি। এই কাজগুলো করাতে বিএনপির মতো একটি দল, সেটির অবস্থান কোথায় যাচ্ছে সেটি আমাদেরকে দেখতে হবে যে এর অবস্থানটা কোথায় যাচ্ছে। আর এই জঙ্গি সংগঠনগুলোকে যদি আমরা সমর্থন দিই, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এবং মধ্যপ্রাচ্যে যারা আছে, আমি মনে করি যে এখন সমগ্র বিশ্বের যারা মুসলিম সম্প্রদায় ইসলামের নাম ব্যবহার করে যে জঙ্গি সংগঠনগুলো যা করছে, সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে ওআইসিভুক্ত দেশগুলোকে এখন একত্রিত হতে হবে। পৃথিবীর সমস্ত বিবেকবান রাষ্ট্রগুলো যারা এই কাজগুলো করছে, তাদের অস্ত্র এবং অর্থ যদি দেয়া বন্ধ না করা হয়, তাহলে এই আইএসের এই নাশকতা বন্ধ করা যাবে না। তাদেরকে প্রতিহত করতে হলে অস্ত্র এবং অর্থ দেওয়া অবশ্যই বন্ধ করতে হবে। আফগানিস্তানের পাহাড়ের 1000 বছরের যে ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেটিকে জঙ্গিরা নষ্ট করে দিচ্ছে, নাশকতা করছে। মালালাকে তাদের পড়াশোনা বন্ধ করবার জন্য গুলি করছে, পাকিস্তানের স্কুলে গিয়ে বোমা হামলা করছে, স্কুলে স্টুডেন্টদেরকে হত্যা করছে। আমরা দেখছি যে তারা কি করছে, তারা এইটা একটা শ্রেণী তারা বোঝাতে চাচ্ছে যে ইসলাম হচ্ছে শিক্ষা বিরোধী, প্রগতি বিরোধী, ঐতিহ্য বিরোধী, এবং এইটাকে বুঝিয়ে। এবং এর আগে ফ্রান্সে কি করেছে, ফ্রান্সে দেখেছে যে পত্রিকা অফিসে হামলা করেছে, বাংলাদেশে প্রকাশক হত্যা করছে, তা লেখক হত্যা করছে। এই কাজগুলো করে ওই শ্রেণীটা
বুঝাতে চাচ্ছে যে ইসলাম হচ্ছে ঐতিহ্য বিরোধী, শিক্ষা বিরোধী। এই শ্রেণীটা অবশ্যই আমরা এদেরকে সমর্থন দেব না, এদের বিরুদ্ধে আমরা রাজনীতির কারণে আজকে হয়তো বিএনপি করি বলে বা জামাত বিএনপির পক্ষে আছে বলে তাদের পক্ষে নিচ্ছি, কিন্তু ওই যে ফ্রাঙ্কেনস্টাইনে যেভাবে আমেরিকার বিরুদ্ধে লাদেন দাঁড়িয়েছিল, এই গোষ্ঠী আবার বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে। কাজে এদের পক্ষে টেক্সাসে একটা স্টুডেন্ট, মেধাবী একটা স্টুডেন্ট, তার নাম ছিল আহমেদ মোহাম্মদ। এই ছেলেটি একটা ঘড়ি নিজে বানিয়েছে, ঘড়িটি বানিয়ে ছেলেটি স্কুলে নিয়ে গেছে। আপনি জানেন ঘটনাটি, স্কুলে নিয়ে সবাইকে চমকে দিবে বা ছেলেদেরকে, শিক্ষকদেরকে। ঘড়িটি নিয়ে যখন গেছে তখন টিচাররা ভেবেছে এই ছেলেটির নাম যেহেতু আহমেদ মোহাম্মদ, এই ছেলেটি মনে হয় কোনো একটি বোমা টোমা বানিয়ে নিয়েছে। পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসে ছেলেটিকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে শুধুমাত্র ওর নামের জন্য। তারপরে ওইটা দেখে যে সে একটা মেধাবী স্টুডেন্ট, সে নিজে বানিয়েছে। বারাক ওবামা সরি বলেছে। তো এই যে কাজগুলো হচ্ছে এই টুইন টাওয়ারের ঘটনার পর থেকে, তো এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমাদের সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে কোনো রাজনীতিকে আমাদের আশ্রয় প্রশ্রয় দিলে চলবে না। আমি কথাগুলো শুনতেছিলাম, কারণ এটা তো আমাদের আলাদা ব্যাপার না। আমি তো আইএসের পক্ষের লোক না, আমি আইএসের লোকও না। না, উনি লিংক করছেন আইএসের কর্মকাণ্ডের সঙ্গে। আজকে উনি জানেন, প্রথম একটা শুনেন, কতগুলো জিনিস লিঙ্ক তো আলাপ করতে হলে তো সেই লিঙ্কের সাথে মিলতে হবে। তো যে জিনিসটা হলো আইএসের কথা, আইএস আর আইএসআই। আইএসআই তো আজকে আইএসের জ্বালায় অস্থির। আজকে পাকিস্তানকে ছাড় দিচ্ছে। আজকে আইএসকে পাকিস্তানকে স্বস্তিতে রাখছে। আইএস নিয়ে তো আমাদের আলোচনার বিষয় না। তো আমরা তো আইএসের পক্ষে না, বিএনপি আইএসের পক্ষে না, আমরাও আইএসের পক্ষে না। আজকে সারা বিশ্বের মাথা ব্যথা হলো আইএস, আমাদেরও মাথা ব্যথা আইএস। আমরা তাকে সমর্থন করতেছি না। তো কিন্তু আমি বলতে জোর করে যেভাবে বাংলাদেশ সরকার জোর করে যেভাবে আইএস এবং জঙ্গিবাদ বানানোর চেষ্টা করলো, সেটার ব্যাপারে আমার কথাটা বলেছিলাম। যে আমি দু একটা টক শোতে বলেছি, একদম প্রমাণ দিয়ে বলেছি যে আপনারা এই যে এইভাবে যে ধরে ধরে নিয়ে এসে মানুষের এই যে বোমা দিয়ে, তারপর আধুনিক অস্ত্র দিয়ে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে এই যে মানুষেরা উপস্থাপন করতেছেন এবং সারা বিশ্বতে দেখতেছেন, দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে যে যত অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র এবং এই বোমা বিশেষজ্ঞ বাংলাদেশে তৈরি হয়েছে, আইএস বলেন আর জঙ্গিবাদ বলেন, যাতে তো বিশ্বের অন্যান্য দেশ তো বাংলাদেশে আসতে ভয় পাবেই। ভয় দেখানোর জন্য যা যা করার দরকার আপনাদের সব তৈরি করে দিয়েছেন আপনারা। আমি কিন্তু জোড়হাত করে বলেছিলাম, একদম মিডিয়ার সামনে জোড়হাত করে বলেছিলাম, আমরা বাঁচতে চাই, আপনারা বাঁচেন, আমাদেরকে বাঁচান, দেশকে বাঁচান। এই জঙ্গিবাদ করে এমন অবস্থা সৃষ্টি করবেন না যে পৃথিবীর মানুষ যেন একদিন এই দেশের মানুষকে যেন কোথাও চাকরি নিতে অস্বীকার করে, এই দেশে ব্যবসায়ীরা আসতে যেন ভয় না পায়। এই জন্য জঙ্গিবাদ করে না, বাংলাদেশে যা আছে মিলেমিশে দমন করেন। আমরা প্রতিদিন যখন একটা ছেলেকে আমরা ধরে নিয়ে গিয়ে যখন আপনাকে তাকে আটকে রাখবেন 6 মাস এবং থানায় গিয়ে নির্যাতন করবেন, টাকার জন্য, পয়সার জন্য বিভিন্ন অত্যাচার করবেন, ওই ছেলে যখন বিনা কারণে জেল থেকে বের আসবে, তখন সেই ছেলে কেউ নিশ্চুপ হয়ে যায়, কেউ কিন্তু প্রতিবাদী হয়ে বের হয়। তা আমি সরকারের কাছে বলবো যে সরকারের কিন্তু অনেক কাজ, সরকার আসল কাজ বাদ দিয়ে সরকারের নকল কাজ নিয়ে ব্যস্ত। প্রতিদিন সরকারের মন্ত্রীরা মিথ্যা কথা বলতেছে, সকালবেলা উঠেই মিথ্যা কথা বলে যে বেগম খালেদা পালিয়ে গেছে লন্ডনে, এবং বিএনপি লোকেরা বলেন, বিএনপির মহাসচিব যখন চিকিৎসার জন্য আমেরিকাতে গেলেন, বললো যে মহাসচিব আর ফিরে আসবেন না। আবার বেগম খালেদা জিয়া গেছেন, ফিরে আসবেন। বেগম খালেদা জিয়া 111-এর সময়, ওই সরকারের সময়, যখন জননেত্রী শেখ হাসিনাকে যখন দেশের বাইরে পাঠালেন এবং বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানোর জন্য যখন তার উপর প্রেশার ক্রিয়েট করা হলো, সাংঘাতিক প্রেশার। আপনারা জানেন সেই সময় কথা উঠেছিল তার জন্য প্লেন রেডি আছে, তার জন্য তার ব্যাগপত্র গুছানো হয়েছে, কত কিছু। আমার সাথে সুযোগ হয়েছিল বিএনপির কর্মী হিসাবে বেগম খালেদা জিয়ার কাছে খবরটা পৌঁছানো বা ফোনে কথা বলা যে আপনি বাংলাদেশ ছেড়ে যাবেন না। উনি বলছে আমি যাবো কোথায়? বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি জীবনে কোনদিন বাইরে ঈদ করি নাই, আমি কোথায় যাবো? আমার কি আছে বাইরে? আমার একটা ছেলেও আমি বাইরে বিয়ে দিইনি, আমার মেয়েও না যে আমার জামাই একদম বিয়ে, তাও তো না, তা আমি যাবো কোথায়? তো যে খালেদা জিয়া তার ছেলে মেয়েদেরও বাইরে বিয়ে করা নেয়, নিজে কোনোদিন বাইরে ঈদ করে নাই, এইবার বিশেষ একটা কারোর পরিপ্রেক্ষিতে চিকিৎসা সবকিছু মিলে উনি বিদেশে গেছিলেন। বেগম খালেদাকে কারাগারে ঢুকাবেন কি কারণে? যে চ্যারিটেবল ট্রাস্ট, অর্ফানেজ ট্রাস্ট, কার টাকা? সরকারের টাকা? আওয়ামী লীগের টাকা? আওয়ামী লীগের কর্মীর টাকা? এটা কি চুরি করে খেয়েছে? না, এই টাকা বিএনপির টাকা। এই টাকা কুয়েতের একটা থেকে যে অর্ফানেজ ট্রাস্টের টাকা দিয়েছিল, সেই টাকা
একটি টাকা খরচ করা হয়নি। হ্যাঁ, এটুকু বলতে পারে সেই টাকাটা দিয়ে আওয়ামী লীগের কিন্তু ট্রাস্টই তো বাংলাদেশের আইন কানুন মেনে প্রতিষ্ঠিত, তো আইনের মধ্যে আছে দোষটি। আওয়ামী ফাউন্ডেশনের যে জায়গাটা উপরে এখন যে ওইদিকে একটা আওয়ামী ফাউন্ডেশনের জায়গাটা এরকম তারা একটা করেছিল। হ্যাঁ, সেখানে আপনি বলতে পারেন কিছুটা নিয়মের ব্যর্থ, ওই নিয়মের ব্যর্থের মধ্যে দিয়ে সে টাকা বেগম খালেদা জিয়াও খায়নি, সে টাকা তারেক রহমানও খায়নি। অথচ প্রতিনিয়ত কথায় কথায় সরকারের প্রধান ব্যক্তি থেকে শুরু করে খালেদা জিয়া চোর, তারেক রহমান চোর, এই যে মিথ্যা কথা, তারেক রহমান কি চোর? তারেক রহমান বাংলাদেশে তার বাবা ছিল প্রেসিডেন্ট, তার মা ছিল প্রধানমন্ত্রী। তারেক রহমানের নিজস্ব কোনো সম্পদ বলে কোনো কিছু তার নাই। এই যে এত চেষ্টা করেন আপনারা, কত কিছু বের করতেছেন, কত কিছু অন্ধকার থেকে বাইরে প্রকাশে কত কিছু নিয়ে আসতেছেন। ক্ষমতা থাকলে অনেক কিছু করা যায়, তারপরে কিন্তু তারেক রহমানের নামে আজ পর্যন্ত কোনো ব্যাংকে যারা তারেক রহমানের মাজার হাড় ভেঙেছে তারাও চেষ্টা করে বের করতে পারে নাই, এই সরকারও বের করতে পারে নাই। সেদিন কে যেন একটা বলতেছিল তারেক রহমানের মালের সাথে এত হাজার কোটি টাকা আছে, অমুক জায়গায় এত হাজার কোটি টাকা আছে। আরে তারেক রহমান যদি বাইরে টাকায় থাকতো তাহলে তার ডান্ডি ডাইং, তার ঋণ খেলাপি হয়ে তার ছোট ভাই যে মারা গেছে তার বাচ্চারা তার মার নাম মামলা হয়, আজকে মামলা তারা ধরত, অবশ্যই তারেক রহমান তার লোন পরিশোধ করতো। যেমন বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে হাজার হাজার কোটি তাদের ব্যাংকের লোন ছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শেয়ার মার্কেটে দুর্নীতি করে বিভিন্নভাবে টাকা উপার্জন করে আজকে তাদের কোনো প্রতিষ্ঠান ব্যাংকের কাছে দায়বদ্ধতা অনেকেরই নাই। আজকে তারেক রহমানের কত কোটি টাকা, হলমার্কে 4,000 কোটি টাকা হিসাব কে দিবে, ডেস্টিনি হাজার হাজার কোটি লাখ লাখ কোটি টাকা কে দিবে, বিসমিল্লাহ ট্রেডিং এর টাকার খবর ব্যাংক আপনারা ধ্বংস করে ফেলছেন। 57,000 কোটি টাকা অর্থমন্ত্রী বলে 57,000 কোটি ব্যাড ঋণ, এই লোক এটা বলে কাদের কাছে? এই টাকাগুলি হলো এই দেশের অসৎ ব্যবসায়ীদের কাছে। একটা কৃষক 5,000 টাকা লোন নিলে তার সেখান থেকে তার গরু খুলে নিয়ে আসা হয়, ঘর থেকে টিন খুলে নিয়ে আসা হয়, আর এখানে হাজার হাজার কোটি টাকা যারা এই সরকারের আশেপাশে তারা ঘোরাফেরা করতেছে তাদের আজকে সেখানে সেই টাকা তাদের পকেটে আছে। আর তারেক রহমান আর খালেদা জিয়া 8 কোটি, টোটাল মিলে কত 8 কোটি, এবং সেই জায়গা থেকে যে জমি কেনা আছে সেই জমির দাম আজকে মিনিমাম 20 কোটি টাকার উপরে হবে। একটা টাকা তারা খায়নি, এই মামলা জেলে দিবেন। একটা কথা আমি বলে রাখছি, পরিষ্কার করে বলতে চাই, আজকে দেশের মানুষ যে কোনো ভাবে হোক, আমি বলবো যারা বিএনপির পক্ষে সব, কিন্তু দেশের মানুষ 70% উপর মানুষ আজকে সরকারকে পছন্দ করে না। কেন করবে? সরকারের অধিকাংশ মন্ত্রীরা দুর্নীতিবাজ। আজকে নতুন করে এই যে কাল বিদ্যুৎ মন্ত্রী বছর লোডশেডিং এর শব্দ আমরা ভুলে গেছি। পৃথিবীর অন্যান্য দেশের তুলনা করে দেখেন তো কত পার্সেন্ট লোক বাংলাদেশে বিদ্যুৎ ভোগ করে, কত পার্সেন্ট লোক? আজকে বলতেছে বাংলাদেশ বিদ্যুৎ স্বয়ংসম্পন্ন হয়ে গেছে। তো এতই যদি বিদ্যুৎ, তার নতুন নতুন মিল কারখানা বিদ্যুৎ সংযোগ দেন না কেন? এই যে হাজার হাজার ফ্ল্যাট পড়ে আছে, বিদ্যুৎ সংযোগের কারণে ফ্ল্যাটগুলো বিক্রি হয় না কেন? এতই যদি আপনি উন্নতি করছেন, গ্যাস যদি এতই আপনার গ্যাসের উপর ভেসে থাকেন, তা আজকে ফ্ল্যাটে গ্যাস সংযোগ দিতে পারেন না বলে আজকে ফ্ল্যাটগুলো বিক্রি হচ্ছে, অবিক্রিত হচ্ছে। একটা দেশের অর্থনীতি দিন দিন নিম্ন অধ্যায়ের দেশে পরিণত হচ্ছে, কত কিছু বলতেছেন, কোথার থেকে হবে? আপনার বিদেশে ইনভেস্টর আসে না, আপনি নতুন শিল্প কারখানার বিদ্যুৎ সংযোগ দেন না, পুরোনোগুলি কত হাজার গার্মেন্টস, কত শত গার্মেন্টস বন্ধ হয়েছে দেখেন তো, বিদেশে কোনো মানুষ দেয় না। আজকে আপনার সরকারের ভুল নীতির কারণে মধ্যপ্রাচ্যে কোনো মানুষ দেয় না, মধ্যপ্রাচ্য ক্রাইসিস সৃষ্টি হয়েছে, তারপরে অন্য দেশের মানুষ যাচ্ছে, বাংলাদেশের মানুষকে নিচ্ছে না। মালয়েশিয়া 10 লক্ষ মানুষ যেতে পারতো, মালয়েশিয়ার লোক যায় না G2C ফর্মুলার কারণে, সরকারের ভুল নীতির কারণে। উন্নতিটা হবে কোথার থেকে? আজকে পদ্মা সেতু কেলেঙ্কারি করে সারা পৃথিবীতে আপনারা যে বদনামটা করলেন, এখন বোধহয় আমার নিজের টাকা, এই নিজের টাকা দিয়ে করতে গিয়ে টানতে গিয়ে আজকে বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, ভ্যাট ট্যাক্স দিয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি কোথায় চলে যাচ্ছে। আবার আজকে তেমন কি মেট্রো রেল হবে না কি হবে, নানান কাহিনী দেখলাম। হিসাব করে বোঝেন যে 20 কিলোমিটার রাস্তা করতে গেলে এই নিচ দিয়ে নিতে গেলে কত নিচে যাওয়া লাগবে, এবং তার জন্য 1 কিলোমিটার রাস্তা 2,000 কোটি টাকা খরচ হবে। তাতে কয়টা মানুষের সুবিধা হবে? তো এই যে আপনারা আকাশ পর্যন্ত কল্পনা করতেছেন, ওটা বাস্তবতা আসেন, দেশের মানুষের পালস বোঝেন। শুধু বিএনপিকে এই আইস বানায়, বিএনপি জঙ্গি সংগঠনের সাথে বিএনপির কোনো, কিন্তু ডেভেলপমেন্ট তো করতে হবে। মেট্রো রেল বলেন, আপনি পাতাল রেল, এগুলো তো বাংলাদেশে দরকার আছে। শুনেন, আমি এটা রাতারাতি আপনার দরকার হলো ভাত চাউল দরকার, আপনি সেখানে 7 কিলো নিয়ে আসবেন 500 টাকা, তা তো হবে না। এবং এইগুলি করার পিছনেও অভিসন্ধি আছে, যেখানে সরকারের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরা কিছু কিছু সেখানে তাদের সুযোগ সুবিধা নিতে পারবে। সেই জন্য আর কি আমি এই কথা আমি বলছি, আমি এখানে বিতর্ক করে এখানে কোনো লাভ দেন, বাস্তবতা আসতে হবে। আজকে গণতন্ত্রের কথা আপনারা বলেন, আজকে ফ্রান্সের সাথে আপনি তুলনা করেন, ফ্রান্সের কি প্রেসিডেন্ট বলেছে যে এখানে বিরোধী দল যারা আছে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? ওই পড়ে নাই তো। কিন্তু বাংলাদেশে একটা ঘটনা ঘটলে যদি এখন ঝড়ে যদি 2টা মানুষও মারা যায়, তাও বলার চেষ্টা করে যে এটা বিএনপি কারণে এই 2জন মানুষ মারা গেছে। তো এইগুলো না করে বাস্তবতা আসছে।
আচ্ছা, দুর্নীতির বিষয়টা যেহেতু হাবিব ভাই তুলেছে, তো আমার তো কিছু একটু উত্তর দিতে হয়। আমি ভেবেছিলাম আজকে এই প্রসঙ্গটা আনবো না। হাবিব ভাই বারবার জানতে চেয়েছে তারেক কি চোর, যে আপনারা বলেন বলেছেন প্রমাণ করতে প্রমাণ পারেন করেন। সেটি বলেছেন, তার কিছু নেই সেটিও বলেছেন। আমি দু একটি কথা বলি, যে চোর কিনা জানি না, তবে কিছু কিছু এক্সাম্পল দেই যেটি পত্রিকায় উঠেছে, 111 গভর্নমেন্ট তুলে ধরেছে, বিদেশি লোকজন বলেছে। যেমন 2004-এ আমেরিকান অ্যাম্বাসাডার জন এফ মার্টিয়াটি, তিনি তার বার্তায়, এটা উইকিলিক্সের রিপোর্ট ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে, তিনি তার দেশে তার বার্তায় লিখেছেন যে তারেক জিয়া ওই দেশে যেন তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, কারণ সে হচ্ছে দুর্নীতির বরপুত্র, ক্লেপ্টোক্রেটিক ইংলিশে শব্দটা সে বলেছে, দুর্নীতির বরপুত্র, বাংলাদেশের সরকারের সে দুর্নীতির বরপুত্র, এবং তাকে যেন ওই দেশে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়কের সন্তানকে এইরকম উপাধিতে কোনো অ্যাম্বাসেডর দিয়েছে কিনা আমাদের জানা নেই। এটা কিন্তু আমাদের বাংলাদেশের কারণে এটা আমেরিকান অ্যাম্বাসেডরের একটি চিঠি এটা পাঠিয়েছে। এখন 111 গভর্নমেন্ট এসে সব দলের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীকেও জেলে নিয়েছে, বেগম খালেদা জিয়াকেও জেলে নিয়েছে, তারেক জিয়াকে অ্যারেস্ট করেছে। তারেক জিয়াকে কেন অ্যারেস্ট করলো 111 গভর্নমেন্ট? তারেক জিয়াকে তো অ্যারেস্ট করার কথা ছিল না। জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া, তাকে সে সরকারের কোনো মন্ত্রী ছিল না, তাকে কেন অ্যারেস্ট করলো 111 গভর্নমেন্ট? সে দুর্নীতিবাজদের ধরতে গেছে 111 গভর্নমেন্ট এসে, তাকে মহাদুর্নীতিবাজ হিসেবে অ্যারেস্ট করে কেন তাকে কোমর ভেঙে দিল? তাকে তো কোমর ভাঙার কথা না, সেখানে তো আওয়ামী লীগ সরকারের কোনো ইনভলভমেন্ট ছিল না। কোমর ভেঙে দিয়ে তারপরে মুসলেকা দিল তারেক রহমান। মুসলেকার কপিটা আমি নিয়ে আসি নাই, আপনারা নিশ্চয়ই দেখবেন ইন্টারনেটে। মুসলেকাতে কি লিখলো? আমি জীবনে আর রাজনীতি করব না, বাংলাদেশে আর কখনো আসবো না। মুসলেকার মধ্যে লিখলো, কোন রাষ্ট্রপ্রধানের সন্তান যে রাজনীতি পোস্টে আছে, সে কি মুসলেকা দিতে পারে রাজনীতিতে যে আমি কোনোদিন আর রাজনীতি করব না? সে মুসলেকা দিয়ে বিদেশ চলে গিয়ে ট্রিটমেন্টের নামে, চিকিৎসার নামে, তারপরে ওখান থেকে আবার কিভাবে রাজনীতির বক্তব্য দিতে পারে? এটা কি স্ববিরোধিতা না? জনগণকে নিয়ে প্রতারণা করা না? দুর্নীতি করেছে যে সেটি স্বীকার করে নেয়া না? বাংলাদেশের মানুষের কাছে বলা না যে আমি দুর্নীতি করেছি, আর কখনো করব না। মুসলেকা মানে কি? আমি কানে ধরা, ওঠবস করা যে আমি করেছি, আর করব না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ট্রিটমেন্ট করবার জন্য বিদেশে যাবার সুযোগ দাও। আচ্ছা, গেল। তারপরে কি করেছে? সিঙ্গাপুরে ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলেছে তারেক জিয়া। ক্রেডিট কার্ড নাম্বারটা আমার কাছে ডায়েরিতে লেখা ছিল, ক্রেডিট কার্ড নাম্বারটা আমি দিতে পারবো, এটাও ইন্টারনেটে আছে। ক্রেডিট কার্ড দিয়ে যে টাকা তুলেছে, সেই ক্রেডিট কার্ড নাম্বারটা দিয়ে সেই অ্যাকাউন্ট থেকে গভর্নমেন্ট আবার টাকা বাংলাদেশের ব্যাংকে আবার ফেরত এনেছে। কিভাবে তারেক জিয়ার টাকা বিদেশে যায় এবং সেখান থেকে ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলে বিদেশে ফুর্তি করে তারেক জিয়া, যার পিতার ভাঙা সুটকেস ছিল, কিছুই ছিল না। আচ্ছা, আপনি বলেছেন তারেক জিয়ার কিছুই ছিল না, ঋণ খেলাপি ছিল তারেক জিয়া। তারেক জিয়া 91-এ যখন তার মা প্রধানমন্ত্রী হলেন, তিনি ব্যবসা শুরু করে দিলেন, ঋণ খেলাপির ব্যবসা। ঋণ খেলাপি মানে এই যে ব্যাংক লোনের কথা বললেন আপনি, হলমার্ক কেলেঙ্কারি। কিভাবে বাংলাদেশের মানুষ বুঝলো যে ব্যাংক থেকে লোন করে তারপর লোন ফেরত দিতে হয় না? এটা তো শিখিয়েছে তারেক জিয়া। কিভাবে শিখিয়েছে? ডেন্ডি ডাইং এর কথা বললেন, ব্যাংক থেকে লোন নেয়, ব্যাংক থেকে লোন নিয়ে আর লোন ফেরত দেয় না, ঋণ খেলাপি হয়ে যায়। তারেক জিয়ার কথা আপনি বললেন, ঋণ খেলাপি কোন আশায় ছিল? ঋণ খেলাপি হয়েছিল, মনে করেছিল 111 গভর্নমেন্ট ক্ষমতায় আসবে না, তারা বিএনপি ক্ষমতায় আসবে, ক্ষমতাটা নীল নকশা করেছিল, ক্ষমতায় গিয়ে এই ঋণ মৌকুব করে নিবে, যেটি করেছিল। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে শুধুমাত্র বিএনপির মানে বেগম খালেদা জিয়ার পরিমাণ 300 কোটি টাকা ঋণ মৌকুব করেছে। শুধুমাত্র বিএনপির বেগম খালেদা জিয়ার পরিমাণ, বেগম জিয়াউর রহমানের পরিমাণ না, বেগম খালেদা জিয়ার পরিবার 300 কোটি টাকা ঋণ মৌকুব করেছে খেলাপি ঋণ হিসেবে। পারে একটি পরিবার ঋণ মৌকুব করতে? এবং এই যে ডেন্ডি ডাইং এর সহ আরো যে ঋণ খেলাপি হয়েছিল, সমস্ত ঋণ মৌকুব করার জন্য খেলাপি হয়েছিল। সমস্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে তারেক জিয়া কিভাবে কোকো 1, কোকো 2, কোকো 3 এই সিরিজ লঞ্চের ব্যবসা, শিপের ব্যবসা, এই ফ্যাক্টরি, এগুলো কিভাবে করতে পারে? জাদুর বাক্স। আপনি বলেন, জনগণকে বলেন, একটি সেরা গেঞ্জি আর একটা ব্রিফকেস, সেটা থেকে হঠাৎ করে তার ব্যবসায়ী স্বাস্থ্য হলো কেন? বাংলাদেশের মানুষ খেতে পায় না, আর তারেক জিয়ার
কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতে হবে? কোন কারণে মানুষের টাকা, ব্যাংকের টাকা লোন করে লুট করে তার ব্যবসায়ী হতে হবে? এবং হলো ব্যবসায়ী 1991 থেকে 1996 ব্যবসায়ী হলো। তারপরে 2001 থেকে 2006 পর্যন্ত হাওয়া ভবন ফ্যাক্টরি খুললো। হাওয়া ভবন ফ্যাক্টরি কি? বাংলাদেশ গভর্নর 2001 থেকে 2006 পর্যন্ত বেগম খালেদা জিয়ার গভর্নর সরকার, আর তার প্যারালাল সরকার হচ্ছে হাওয়া ভবন। সেই হাওয়া ভবন খুলে 10% মানে পার্সেন্টেজ, সমস্ত কাজের পার্সেন্টেজ তারেক জিয়াকে দিতে হবে। সমস্ত বাংলাদেশের যত কাজ, একটা চাকরি হলো সেখানে পার্সেন্টেজ দিয়ে আসতে হবে। কেন হাওয়া ভবন খুলতে হবে? আছে শেখ হাসিনার সাথে আপনি তুলনা করলেন, তার বেগম খালেদা জিয়া, তার কথা আপনি বললেন উনি ঈদ করে না, এই করে না, সেই করে না। কিভাবে উনি কালো টাকা সাদা করতে পারে? একজন প্রধানমন্ত্রী, উনার কেন কালো টাকা সাদা করতে হবে? কালো টাকা যদি থেকেও থাকে, কালো টাকা দান করে দিয়ে দিবে। উনি যদি সাদা মনের মানুষ হয়, উনি কালো টাকা কেন সাদা করবে? কারণ ওনার কাছ থেকে শিখবে জনগণ। উনি যদি কালো টাকা সাদা করে, তো জনগণ কি শিখবে? করতে পারে না। যারা স্টার, যারা রাজনীতি করবে, শেখাবে, তাদের কাছ থেকে, যাদের কাছ থেকে মানুষ শিখবে, তাদের কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় না। আমি কালো টাকা সাদা করতে পারি, কিন্তু আমরা যাদের কাছ থেকে শিখবো, তাদের কাছ থেকে এটা করা আমরা আশা করতে পারি না। তারপরে আপনি বললেন মন্ত্রী, এই সরকারের মন্ত্রীরা দুর্নীতিবাজ, এইটা যদি বলেন, প্রত্যেকটা মন্ত্রী বিএনপি সময় কি করেছে? একজন মন্ত্রীর কথা বলি, সময় নাই, জিল্লু ভাই তাকিয়ে আছে আমার দিকে। কি করেছে? মানুষ খুন করে খুনের বদলে টাকা নিয়ে এই খুনিকে খালাস করে দিয়েছে। ঘটে না এই ঘটনা? মানুষ হত্যা করেছে, ছাদ থেকে ফেলে দিয়ে মানুষ খুন করে ফেলেছে। সেই পরিবর্তে মন্ত্রী টাকা খেয়েছে। তারপরে মন্ত্রী টাকা খেয়ে ওই খুনের আসামি খালাস। আছে এরকম। আওয়ামী লীগের কোন একটা এমপি যদি অন্যায় করে, সাথে সাথে জেলে। মন্ত্রী অন্যায় করেছে, দুদকে তলব। আবার দুর্নীতি করবে? হলমার্কের মামলা হচ্ছে। আর বিএনপি সময় কি হয়েছে বলেন? দেখান এক্সাম্পল একটা, কোন না। আর বিদ্যুৎ নিয়ে হাবিব ভাই, এই যে আমরা এখানে এই যে এত বিদ্যুতের কারুকাজ, আমরা টকশো করছি, লোডশেডিং হয় না। বিদ্যুতের লাইন গ্রামে গঞ্জে যেখানেই যাই, বলে কি লোডশেডিং কখনো হয় না, যে কারণে আইপিএস লাগাই না। আর বিদ্যুৎ আছে বলেই দেশে উন্নয়ন হয়েছে, দেশ উন্নত হয়েছে বলেই মধ্যময় দেশে পদার্পণ করেছি। আমরা বুক ফুলিয়ে কথা বলছি। সিমেন্স কোম্পানি থেকে কত কোটি টাকা পায়, সিমেন্স কোম্পানিকে পায়ে দিবে বলে আমি বলতে চাই না। মরহুম কোকো কত টাকার জন্য সে কন্ট্যাক্ট করেছিল। আরো অনেক আছে, আমি এগুলো বললে অনেক সময় লাগবে। পদ্মা সেতু দিয়ে শেষ করতে চাই। পদ্মা সেতুর কথা বলেছেন, এতক্ষণে পদ্মা সেতু হয়ে যেত, এতদিনও হয়ে যেত কমপ্লিট। ওটা বাধা দিয়েছে কারণ একটাই, ফরিদপুর বেল্ট, দক্ষিণবঙ্গ, বঙ্গবন্ধুর বাড়ি ওই এলাকায়, ওই পদ্মা সেতু হতে দেওয়া যাবে না। ওইখানে আওয়ামী লীগ বেশি, নৌকায় ভোট দেবে, এই জন্য পদ্মা সেতু হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূসকে দিয়ে যে এই পদ্মা সেতু বন্ধ করিয়েছে, সেটার ডকুমেন্টস তো উইকিলিক্স দিয়েছে। এবং আরেকটি প্রমাণ দিয়েছে কে? হিলারি ক্লিন্টন। আমেরিকা থেকে এসেছে হিলারি ক্লিন্টন যে তার যে মেসেজ, ইমেইল, সেই মেইল প্রকাশ করেছে আমেরিকা। সেই মেইলে ডক্টর ইউনূস মেইল করেছে, সেই মেইলের মধ্যে আছে গভর্নমেন্টের বিরুদ্ধে লিখেছে পদ্মা সেতু যেন না করে, সেটা নিয়ে যেন হিলারি ক্লিন্টন ওয়ার্ল্ড ব্যাংক বলে, সেই তথ্য আছে। এটা পরিষ্কার। তো এখন এটা তো ডিজিটাল বলার ব্যাপারটা সে জায়গায় তারেক রহমান সম্বন্ধে, তারেক রহমানের যে ক্রেডিটের কথা বললে কিন্তু মানুষ কিন্তু হাসবে। তাই তারেক রহমান নামে যে একটা মামলা হয়েছে, সেই মামলা কিন্তু বেকসুর খালাস দেওয়ার কারণে সে বিচারপতির জীবন বাঁচানোর জন্য কিন্তু চলে গেছে বিদেশে, আসতে পারে নাই। এই যে কথা। তারপরে এই যে মামলা বলছে যে বিএনপির দুর্নীতি, বিএনপির নেতারা, বিএনপির মন্ত্রীরা দুর্নীতি কেউ করে নাই, কিছুই করেন নাই, সেটা আমি বলবো না। যে এখন যে পরিমাণ হচ্ছে, যদি সরকার পরিবর্তন হয়, কত লক্ষ মামলা হবে, আর দুদক যে কত লক্ষ মামলা পরিচালনা করতে হবে তার হিসাব নাই। আর এখন বিএনপি দুদক যে কাজগুলি করছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে ধরে ধরে নিয়ে আসতেছে, নিয়ে এসে তাদের সাফাই সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, ধরে নিয়ে এসে কিছুদিন আটকা টাটকা রেখে এটা সেটা করে টরে তারপরে তারা নিষ্পাপ ফ্রেশটা। আপনারা যদি এরকম হুমকি দিতে থাকেন, তাহলে তো ক্ষমতা ছাড়বেন কেন? এত মামলা, জেলের ভয় দেখালে তো ক্ষমতা ছাড়তে চাইবে কেন? না, ক্ষমতা তো তারা ছাড়বে না, ছাড়তে বাধ্য হবে। তো এই তাদের দুর্নীতি ইতিহাস আমি তো আপনাকে বললাম যে এখন আপনি আশা করছেন যে বাধ্য করতে পারবেন। এইটা যদি তারেক রহমানের 5% বলছেন হাওয়া ভবন, এখানে তো পার্সেন্টেজই লাগে না, 100% খেয়ে ফেলে। এখন তো পার্সেন্টেজ দরকার পড়ে না। তো এখন তো প্রকল্প করে
ও টেন্ডার লাগে না, প্রকল্প করে যেমন ওই যে মাটি পুকুর কাটার মতো আর কি, পুকুর কাটে, তারপরে কি করে পুকুর এখানে কাটছিস কেন আবার ভরে দিল, হলে কাটেও নেই ভরেও নেই, বিল নিয়ে নিল। এই চালাকি আওয়ামী লীগ করে যাচ্ছে। অথবা এগুলি বলে এগুলো লাভ নেই। কোকো সম্পূর্ণ কোকো ব্যবসা করতে, কিসের ব্যবসা? ব্যবসা করে সাইনবোর্ড লাগানো ব্যবসা করতে হবে। প্রেসিডেন্টের ছেলে ব্যবসা করে খেতে চেয়েছিল, তারেক রহমান দুর্নীতি করতে যায় না। আর ব্যাংক থেকে সে কোকো 1 কত কোটি টাকা দাম একটা লঞ্চে, সেখানে ব্যাংক থেকে তো ব্যবসা নিতেই পারে। আর তারেক রহমান 300 কোটি টাকা মাফ করার কথা বললেন, তার 300 কোটি টাকা তার ফ্যামিলি কোথায় লোন নিয়েছেন? 300 কোটি টাকা তো লোনই নেয়, মাফ করবে কই থেকে? এসব তো অবান্তর কথা। যেমন যে বলা হলো আমাদের বাংলাদেশে একজন, মানে এরা তো ওই ভাষায় বলতে পারবো না, যদি আল্লাহর কোনো ওই টই নিয়ে কেউ আসতো, তো বাংলাদেশে একজন এসেছিল মইনুল আহমেদ, উনি একদিন বললেন 20,000 কোটি টাকা এই 4 দলের লুট করেছে। আরে বাবা, 13,000 কোটি টাকা ছিল সারা বছরের, 5 বছরের তার বিদ্যুৎ খাতের হলো বাজেট, আর সেখানে 20,000 টাকা লুট করতে। অনেক কথা বলা যায়। বিদ্যুতের কথা বলছে, আমি তো বলছি বিদ্যুৎ ঘরে ঘরে বিদ্যুৎ, তেমন আমার 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 অ্যাপার্টমেন্টগুলি পড়ে থাকে, ফ্ল্যাটগুলো বিদ্যুৎ লাগে না কেন? গ্যাস না দেয় না বলে তো সেখানে অ্যাপার্টমেন্টগুলো বিক্রি হয় না। এত উন্নতিতে অ্যাপার্টমেন্ট পড়ে থাকে কেন? আবাসন শিল্পটা টোটালি ধ্বংস হয়ে গেল কেন? কারণটা কি? এই এক আবাসন শিল্পের সাথে কত মানুষ জড়িত, এই গার্মেন্টসের সাথে কত মানুষ জড়িত? বলেন যে নতুন নতুন গার্মেন্টস হচ্ছে না। এগুলি এই যে ফানুস বলা হচ্ছে যে মধ্যমায়ের দেশ, কাগজে কলমে সেই ইয়ের কাজের খাতায় আছে, গোয়ালের নাই, সেই অবস্থা। কিন্তু ধরা কিন্তু একদম খাওয়াই লাগবে। আমরা ওই যে আগে স্লোগান দিতাম তু তারা অমুক খাইছে, অমুক মেয়ে খাইছে ধরা, এই সরকার কিন্তু ধরা খাবে, এমন ধরা খাবে জনগণের কাছে, এখান থেকে আর সরকার নড়তে পারবে না। কিন্তু আমি এইটুকু বলতে চাই যে এই সমস্ত বাদ দিয়ে, হিয়ালি বাদ দিয়ে, অহমিকা ভালো না, অহমিকা ভালো না। আজকে ওই কথাটা আমি উত্তর দিচ্ছি, যেমন ওবামা পরিষ্কার বলেছে বুশ প্রশাসনের ভুল নীতির কারণে ইরাকে এই ছিল না কি বলে মারণাস্ত্র, যে জীবন নাশক জীবাণু, সেটা ছিল না। ফলে প্রমাণ মারা যাওয়ার পর, যেমন আকলাক সাহেব উত্তরপ্রদেশের এক ভাইকে মেরে ফেলা হলো, কি বলে? যে গরু গোস্ত খেয়েছে। মরার পর দেখা গেল যে গরু গোস্ত খায় না, তার ফ্রিজে খাসির মাংস। তার মেয়ে বললো আমার বাবাকে ফিরিয়ে দাও, আমার বাবা তো গরু মাংস খায়নি। আজকে বিএনপির বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে এই যে সমস্ত আপনারা গল্প বানাচ্ছেন, ক্ষমতা থেকে অনেক কিছু করা যায়। তারেক রহমানের নামে, তারেক রহমানকে যেটা বললাম না, দুর্নীতির বরপুত্র বানানো হয়েছে, প্রমাণ কই? বললে তো হবে না। আমি বললাম আমার অবধি 5 ফুট লম্বা, দেখতে অসুন্দর, আমি যদি বলি কেউ আমাকে এটা আমাকে গানের দিলে স্তর লাগাই দেবে না? হ্যাঁ, আমার সেক্রেটারি ছিল অসীম কুমার উকিল, আমার এক সময় খুব ঘনিষ্ঠ কর্মী ছিল, দেখতে অত্যন্ত সুন্দর ভাষায় কথা বলে। আমি যদি এখন তার একটা বানায় কিছু বলে মানুষ আমাকে স্তর দেবে না? ওই রকমই আর কি। আমি এটা বলতে চাচ্ছি যে সরকার আজকে সোজা পথে আসুক। এইভাবে জোর করে কোনদিন ক্ষমতা কেউ থাকতে পারে না, থাকা যাবে না। আর মিথ্যা এই সমস্ত মানুষের নামে মামলা দিয়ে, আমি একটা কথা, সেদিন আমি একজন আওয়ামী লীগের একজন এমপিকে আমি পেয়েছিলাম, খুব ভদ্র সুন্দরভাবে কথাবার্তা বললাম। বলার পর তাকে আমি বললাম, নামটা বলতে চাচ্ছি না, বললাম যে ভাই আপনি গিয়ে নেত্রীকে বলবেন, আপা এই যে প্রতিদিন যে লোক ধরে নিয়ে আসা হচ্ছে, এটা কিন্তু সব বিএনপি না, সাধারণ মানুষ, কলেজের ছাত্র, ব্যবসায়ী, দোকানদার। আমার বাড়ির কাছে একটা ছেলে কাজ করতে এখানে একটা বেসরকারি প্রতিষ্ঠানে, তাকে ধরে নিয়ে যায় অফিসে, বলছে 2 লাখ টাকা দিয়ে লাগবে। তাই আমি আল্লাহর আরশ কিন্তু কেঁপে যাচ্ছে। আমরা মুসলমান হিসেবে এটা বিশ্বাস করি। এই সরকার মিথ্যা কথা বললো ঠিক না, মিথ্যার উপরে দাঁড়ায় আছে, প্রতিদিনই মিথ্যা কথা বলে। তো এত মিথ্যা কথা বললে আমাদের এই সমাজটা, আমাদের এই দেশটাকে আমরা চাই দেশটা থাক, এই দেশটা তো টিকে না থাকে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা আছে, জোর করে হলে ক্ষমতা আছে, দেশই যদি না থাকে, দেশের ভিতরে আমি আতঙ্কিত ওই জায়গায়। এই যে মিথ্যা যেভাবে আজকে, এই যে বেগম খালেদা যে কথাটি বলেছেন, এর ভেতরে ষড়যন্ত্র আপনারা খুঁজতেছেন, আসেন না সংগ্রামে, বসেন না, বসার পরে বলেন যে এইগুলি বন্ধ করতে হবে, এইগুলি বন্ধ করতে হবে, এইগুলি বন্ধ করতে হবে, পাত্তাই দিচ্ছেন না কেন? আপনি কি মালিক? জি, অধ্যাপক উকিল। বিএনপি যেটি এখন করছে, $40,000 প্রতি মাসে খরচ করছে লবিস্ট নিয়োগ করে বা এই সরকারকে হটাবার জন্য। এটা ঠিক না। হ্যাঁ, এটা পত্রিকার কথা, এটা প্রমাণ আছে আমাদের কাছে আছে। এবং বিএনপি অফিশিয়ালি অস্বীকার করেছে। হ্যাঁ হ্যাঁ, জোর করে তো স্বীকার করা যাবে না, আমরা করি নাই, নিয়োগ করি নাই। ইন্ডিয়ান রাইটার মানুষ ঘোষের একটা প্রতিবেদন আছে, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সামরিক বাহিনী থেকে যে বরখাস্ত হওয়া কিছু কর্মকর্তা, তাদের সাথে বিএনপি বৈঠক করেছে এবং তারা হাসিনা বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত
যার সঙ্গে পশ্চিমা কিছু দেশও জড়িত আছে, তাদের পৃষ্ঠপোষকতা করছে জামাত বিএনপি। তারা হাসিনা সরকারের উৎখাত চায়। আচ্ছা, এই চক্রান্ত ষড়যন্ত্রগুলো করুক, তাতে এই বাংলাদেশের জনগণ যদি সঙ্গে থাকে, আওয়ামী লীগ সরকার ভীত না বা আমরা ভীত না। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির যাদের নিয়ে লড়বে, বিএনপির ঘরের মধ্যেই সকলে বিএনপির সঙ্গে বিদ্রোহ করছে। যেমন এর মধ্যেই আমরা দেখেছি যে শমশের মবিন চৌধুরী, শাহরিয়ার রুমি সহ অনেকেই বিএনপি থেকে চলে যাচ্ছে। এবং লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আপনি যে কথাগুলো বললেন আওয়ামী লীগের কথা, উনি কিন্তু বিএনপি সম্পর্কে এই কথাগুলো বলেছে। তিনি কি বলেছেন? বিএনপি দুর্নীতিগ্রস্ত, কুৎসিত, রুগ্ন, বিএনপি জিয়ার আদর্শ চর্চা করে না। তিনি বলছেন বিএনপি আর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। ভালো মানুষকে খালেদা জিয়া চিনে না। তিনি বলেছেন বিএনপি নিজেই নিজে ডুবছে। এটা কিন্তু বিএনপির এক নেতার কথা। তো এই যে অনুধাবনটা করা একজন নেতার, বিএনপির একজন হতে পারে, এটা হতে পারে। বিএনপি তো সবাই এইরকম এখন এক কথা বলে পরে কথা তো ঠিক নাই। জন্মদিন বিএনপির নেতা বলে আমাদের সকলে 2-3টা করে জন্মদিন ব্রিফিং এ বলে, মানে এক একজন এক এক রকম কথা বলে। এখন মানে মিথ্যাচার করে। কি করবেন আপনি? হয়তো মানে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন বলে এটা ধারণ করতে পারেন না, কিন্তু এরা তো আসলে এক একজন এক এক মানে রকম কথা বলে। কি করবে এখন? তারপরে আরো আছে, মানে আমি অনেক এক্সাম্পল দিতে পারি। বিএনপির অনেকেই এই কথা এদের সঙ্গে এক না। এদের শাহরিয়ার রুমি আজকে বলছে যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি ছাত্রলীগ করেছি, আমি এই দলের সঙ্গে থাকতে পারছি না। আমি ঠিক আছে, বলেন বলেন। সেটা হলো কি যে এই দেশে বঙ্গবন্ধু বড় নেতা তার জন্মাবে, কিন্তু বঙ্গবন্ধুর জীবদ্দশায় কিন্তু আওয়ামী লীগের ভিতরে শত শত বেঈমান মুনাফিক জন্ম হয়ে কিন্তু বঙ্গবন্ধুর 15 আগস্ট ঘটেছে। হ্যাঁ, এই জন্য বলে রাজনৈতিক দলের ভিতরে আওয়ামী লীগের ভিতরে আছে, আওয়ামী লীগের ভিতরেও শেখ হাসিনার বিরুদ্ধে অনেক লোক আছে। সেটা বুঝতেছেন না না? অবশ্যই এটা আওয়ামী লীগের বাংলাদেশে মোস্তাক জিয়াউর রহমানের যদি জন্ম না হতো তাহলে জাতির পিতাকে হত্যা করতে পারে? জাতির পিতা তো বুক এগিয়ে দিয়েছিল তার। তিনি তো মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিশ্বাস করেন না যে তার বুকে কেউ গুলি চালাতে পারে। মোস্তাক জিয়াউর রহমানদের বাংলাদেশে জন্ম হয়েছিল বলেই, ওই সামরিক বাহিনীরা জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের মহান জাতির পিতাকে হত্যা করেছে। আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তিক তৃতীয়মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশে মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার হাবিবুর রহমান হাবিব, অধ্যাপিকা, উকিল, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক মণ্ডলী, জাতীয় ঐক্য সংলাপ নিয়ে আমরা কথা শুরু করেছিলাম। অধ্যাপিকা ও উকিল এক বাক্যে নাকচ করে দিয়েছেন যে সংলাপের কোনো প্রয়োজন নেই, জাতীয় ঐক্যেরও কোনো দরকার নেই, বিএনপিকে গণতান্ত্রিক ধারা রাজনীতিতে ফিরে আসতে হবে আগে। অন্যদিকে হাবিবুর রহমান হাবিব কথা বলতে গিয়ে বলেছেন মিথ্যাচারিতার উপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার এবং সরকারের সঙ্গে যারা আছেন, সরকারি দলে যারা আছেন, তারা মিথ্যার চর্চা করছেন। মূল কথা যেটি আমরা ঐক্যের কথা বলি, সংলাপের কথা বলি, কোনোটি আসলে হবে না। এটি মোটামুটিভাবে সাধারণ মানুষেরও ধারণা, টেলিভিশন সেটের সামনে বসে যারা আছেন তাদেরও ধারণা। কেননা পরস্পরকে যে চোখে দেখে এই দুটো দল এবং তাদের পরস্পরের প্রতি যে ঘৃণা এবং যে প্রতিহিংসা এবং অন্যকে বিনাশ করবার যে মনোবৃত্তি, সেটি যতক্ষণ পর্যন্ত দূর না হবে ততক্ষণ পর্যন্ত এই সংলাপ কিংবা জাতীয় ঐক্যের আকাঙ্ক্ষা, সাধারণভাবে আমি দুটো দলের কথা বলছি না, এটি একটি মিথ্যে মরিচিকার পিছনে ঘোরার মতোই অবস্থা। আর দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।